হ্যালো এগেইন আমার ছোট ছোট বাচ্চারা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার ক্লাসেতে। আজকে আমরা কিন্তু একটু অন্যরকম টপিক পড়বো। আগের দিনে দাঁড়াও কবিতা আর পল্লী সমাজ গল্প এই দুটো পড়েছিলাম, আর এই দুটোর মধ্যে যে সুন্দর একটা মিল আছে সেই মিলটাও কিন্তু আমরা খুঁজে বার করেছিলাম, তাই না? কেউ কি আগে ভেবে দেখেছিলে যে এই দুটোর মধ্যে এরকম মিল থাকতে পারে বলে? দুটো তো দুরকম ভাবে আমরা পড়েছি, কিন্তু ওই মিলটা খোঁজার দায়িত্ব ছিল আমার, তোমাদের কাছে পৌঁছে দেওয়ারও দায়িত্ব ছিল আমার, পৌঁছে দিয়েছি। এবার তোমরা ভাবো, ওটা নিয়ে ভাবনা চিন্তা করো। তো এবারে যেটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে ছন্ন ছাড়া। তোমরাও কি এরকম ছন্ন ছাড়া? মানে যাদের জীবনের কোনো ঠিকঠাক শৃঙ্খলাবদ্ধ কোনো ব্যাপার নেই, সেই রকম ছন্ন ছাড়া কি? এই ছন্ন ছাড়া একটি কবিতা, যে কবিতায় আমরা কিছু ছন্ন ছাড়া ছেলেদের কথা দেখব, আর আদেও তারা ছন্ন ছাড়া কিনা সেটাও দেখব। তার সাথে সাথে আজকে যেটা পড়বো বা প্র্যাকটিস করব সেটা হচ্ছে পত্র লিখন, অর্থাৎ আমরা চিঠি লেখা প্র্যাকটিস করব। চিঠি লেখা, ম্যাম এখনকার দিনে কি চিঠি লেখা আর লাগে? এখন কাউকে চিঠি লেখা লাগুক বা না লাগুক, অফিসিয়ালি চিঠি তো লেখা এখনো লাগে। আর তাছাড়া তোমাদেরকে পুরনো জিনিস জানা এবং কোনো ওই যে অফিসিয়াল লেটারই হোক আর যেভাবে যেমনই হোক না কেন, কিভাবে লেটার আমরা লিখে থাকি, অর্থাৎ বাংলায় চিঠি আমরা কিভাবে লিখে থাকি, সেই জিনিসটার স্ট্রাকচারটা জানতে হবে এবং তোমাদের পরীক্ষাতেও অ্যাটেন্ড করতে হবে বাবা। আর কিছুতে কাজে লাগুক না লাগুক, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য কাজে লাগে। সেই জন্য আমরা এই দুটো টপিক আজকে দেখবো। ছন্নছাড়া কবিতা বিরাট একটা কবিতা বটে, সেই কবিতাটা পড়বো, তার প্রশ্ন উত্তর কিছুটা করব, আর পত্র লিখন সেটা আমরা শিখবো বা দেখবো। তোমাদের বইয়ে যেমন ভাবে আছে সেই রকমই কিছু জিনিস টপিক আমরা তুলে ধরেছি, সেটা নেব। তার সাথে সাথে কিছু হোমওয়ার্ক আমরা দেব। ওকে, চলো স্টার্ট করা যাক। ওকে, প্রথমে আছে কবি পরিচিতি, অর্থাৎ আমাদের কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত, যিনি এই ছন্নছাড়া কবিতাটা লিখেছেন। তাহলে তার সম্বন্ধে দু এক কথা তো জানতে হবে। দেখি, জন্ম অধুনা বাংলাদেশের। অধুনা শব্দের অর্থ কি বাবা? এখনকার দিনের, এখনকার এখনকার সময়ের যেটা বাংলাদেশ। আগে তো বাংলাদেশ আর ভারতবর্ষ একসাথে ছিল, সেই জন্য আর কি অধুনা অর্থাৎ এখনকার বাংলাদেশের অন্তর্গত নোয়াখালীতে। বিচিত্র কর্ম অভিজ্ঞতার সাক্ষী এই লেখকের উল্লেখযোগ্য গল্প উপন্যাসের মধ্যে রয়েছে বেদে, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত, অধিবাস, যাতনা বিধি, সারেং প্রভৃতি। তাহলে তার লেখা কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের প্রশ্নেও আসে যে এই অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা দুটি গ্রন্থের নাম বলো বা কিছু, ছোট ছোট দুটো মনে রাখি, অকাল বসন্ত, অধিবাস, কিংবা আর কি আছে, বেদে, এটাও একটা ছোট আছে, দুটো তিনটে মনে রাখবে। ঠিক আছে, আর কি? অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, আজন্ম সুরভি, তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। তাহলে কাব্যগ্রন্থের কথা কি আমাদেরকে মনে রাখতে হবে ম্যাম, নাকি হবে না? হবে। কেন হবে? কারণ আমরা একটা কবিতাই পড়ছি, আর লেখকের কাব্যগ্রন্থ অর্থাৎ কবির লেখা যে কাব্যগ্রন্থ সেটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাই জন্য অমাবস্যা একটা সহজ, আমরা এটা একটা সহজ, এটা আমরা দুটো মনে রাখবো, ব্যাস, বেশি দরকার নেই। আর বলা হচ্ছে কল্লোল পত্রিকার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাহলে কোন পত্রিকার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? কল্লোল পত্রিকার সঙ্গে। এটাও একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কবি কল্লোল যুগ, কবি শ্রী রামকৃষ্ণ পরম পুরুষ, শ্রী শ্রী রামকৃষ্ণ প্রভৃতি স্মরণীয় প্রবন্ধ গ্রন্থেরও প্রণেতা। বিভিন্ন প্রবন্ধ গ্রন্থেরও এখানে নাম রয়েছে। ঠিক আছে, কবি কল্লোল যুগ, কবি শ্রীরামকৃষ্ণ, পরম পুরুষ ইত্যাদি, দুটো আমি দাগ দিয়ে রাখলাম, দুটো মনে রাখবে তাহলেই হলো। তাহলে আমরা এবার মূল কবিতায় চলে আসি, যে মেন কবিতাতে আমাদের কি আছে একটু আমরা দেখি, লাইন বাই লাইন পড়তে থাকি। হ্যাঁ, কবিতাটা তো বেশ বড় ম্যাম, পাতার পর পাতা উল্টেই চলেছি, দেখছি ম্যাম কবিতা আর শেষ হয় না, কিন্তু কবিতার ভাবনাটা খুব সুন্দর, সেই জন্য দেখবে গল্পের মতোই পড়তে ভালো লাগে। চলো আমরা পড়ি, দেখি তো আস্তে আস্তে কি আছে এটার মধ্যে, আর আমরা ভালো লাগাতে পারি কিনা এত বড় কবিতাটাকে। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া, গাছ দাঁড়িয়ে, এটা গাছের একটা প্রেত ছায়া দাঁড়িয়ে। প্রেত ছায়া মানে কি? আমরা কি বলি? ভূত প্রেত। ভূত প্রেত মানে কি? যার কঙ্কাল সার অবস্থা। এই যে আমাকে দেখতে পাচ্ছ,
আমার হাত আছে, মুখ আছে, যতটুকু দেখতে পাচ্ছ, আমার শরীরে মাংস চামড়া ইত্যাদি তো আছে রে বাবা। এবার যদি আমার একটা কঙ্কাল এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? আসলে এগুলো কিছুই থাকবে না। মানুষের দেহ থেকে যখন সবকিছু চলে যায়, শুধু ওই স্ট্রাকচারটা পড়ে থাকে, সেটা যেমন একটা কঙ্কাল সার প্রেত বা ভূতের মতো আমরা বলি, ঠিক যেন গাছটাও সেই রকম হয়ে আছে। এই যে গাছের একটা চিত্র দেখতে পাচ্ছ, এই গাছটাকে দেখো, গাছটাকে দেখে কি মনে হচ্ছে? একটা ভুতুরে ভুতুরে ভাব লাগছে না? আচ্ছা, গাছের আবার ভূত কি? আমরা তো ভূত ভয় পাই মানুষের, যে মানুষ মারা যাবে, মানুষ গিয়ে ভয় দেখাবে, ভূত হয়ে যাবে, সেটা ভয়। ঠিক আছে, তাহলে এই যে একটা গাছ, এই গাছটাকেও একটা ভালো করে লক্ষ্য করে দেখো তো। অন্ধকারে তুমি যদি এরকম একটা গাছকে দেখো, কিংবা অন্ধকারেও দেখতে হবে না, দুপুরবেলা ভর দুপুরে তুমি একা একা যাচ্ছ, এইরকম একটা গাছ খাঁ খাঁ অবস্থায় দাঁড়িয়ে আছে, কেউ কোথাও নেই, ভয় লাগবে? ঠিক তো? তাহলে এইটাই হচ্ছে এই গাছের প্রেত ছায়া, গাছের প্রেত ছায়া। বুঝলে? হলো। বলছে আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল, আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির মতো কঙ্কাল। এই যে বললাম কঙ্কাল, তার মানে এই গাছটার মধ্যে কি নেই? গাছের তো আর মাংস রক্ত ইত্যাদি হয় না, তাহলে কি নেই? গাছের মধ্যে সতেজতা নেই, পাতা নেই, পাতা, ফুল ফল সতেজতাহীন, বলতে পারি তো? সেরকম কিছুই নেই। শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, শূন্যের দিকে মানে আকাশের দিকে এলোমেলো ভাবে যেন তার ডালপালাগুলো তুলে দেওয়া আছে। শূন্যের দিকে বলতে আকাশের দিকে। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, কি বলা হচ্ছে? হ্যাঁ, তারপরে বলা হয়েছে লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই। দেখো, যেটুকুটা আমি এখানে বলেছি, তার থেকেও বেশি করে এখানে কবি বলে দিয়েছেন যে কেমন তার অবয়বটা, কেমন তাকে দেখতে। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, মানে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মানে রোগা পাতলা জিরজিরে যাদের বলি, শরীরে কিছু নেই। তার উপর কেমন রুক্ষ শুষ্ক, আমরা বলি না যে ওহ ওয়েদারটা কেমন রুক্ষ শুষ্ক, গা হাত সব ফেটে যাচ্ছে, কেমন একটা শুষ্ক শুষ্ক ভাব লাগছে বলি। কিংবা হয়তো বলি, এই তোর চুলটা এরকম রুক্ষ লাগছে কেন রে, কদিন তেল দিসনি। তার মানে এই যে শুকনো শুকনো একটা ভাব। তাহলে গাছ যখন আস্তে আস্তে মরার দিকে যায়, বা একটা মরা গাছ এরকমই ধরে নাও, শুধুমাত্র মানে উল্টে পড়ে যায়নি ঝড়ে, এই সৌভাগ্য আর কি, সে আছে, কিন্তু তার ডালপালাগুলো এরকম রুক্ষ শুষ্ক হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, তার কথা বলা হচ্ছে। বেশ, লতা নেই, পাতা নেই, ছাল বাকল কিছুই নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি। এই কোথাও নেই এক আঁচড়, আঁচড় কাটা মানে কি? এক আঁচড় মানে একটা সরু, এই যে নখ দিয়ে যদি একটুখানি দাগ কাটি, দেখো তো নখের দাগটা যে কাটলাম, এই যে আঁচড় কাটা একটা হলো, এইরকম আঁচড়ের মতো সবুজ নেই। এইটুকু যে সবুজটা আমি টেনেছি, এইরকমও সবুজ নেই। এক বিন্দু সরসের সম্ভাবনা, সরস মানে একটুখানি রস, একটু রসালো ভাব। গাছের মধ্যে একটা রসালো ভাব থাকে তো নাকি? সেই রসালো ভাবটুকু এক বিন্দুও যেন তার বেঁচে নেই, সেই রকমই রুক্ষ শুষ্ক অবস্থা গাছটার। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এবার যিনি কবি বা যিনি বক্তা, বলতে পারো কথক, যিনি যিনি কথাটা বলছেন, যিনি এই কাহিনীটা বর্ণনা করছেন, তিনি কথক। কথক কি বলছেন যে জরুরি একটা দরকার ছিল, তার জন্য ট্যাক্সি নিয়ে আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম যেই পথে ওই কঙ্কালসার প্রেতছায়া গাছটা রয়েছে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। বলছে যে, তাহলে ড্রাইভার বললো ওদিকে যাব না। ড্রাইভার কেন বললো ওদিকে যাব না? কারণ হচ্ছে এটা, যে দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, এই কারণে ড্রাইভার কিন্তু ওকে নিয়ে মানে কথক ট্রেনকে নিয়ে ওদিক দিয়ে যাবে না বলেছে। তাহলে এটা একটা কোয়েশ্চেন আনসার টাইপের হলো। বলছে চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কি বলছে? এ আবার কেমন কথা? যদি আমি কোনো একটা রাস্তা দিয়ে যাই, হতেই পারে রাস্তার মাঝখানে কিছু মানে ছোকরারা দাঁড়িয়ে আছে, তারা নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে, তাই বলে আমি যদি রাস্তা দিয়ে ওখান দিয়ে গাড়ি নিয়ে যাই, আমাকে দাঁড় করে লিফট চাইবে, বলবে একটু হাওয়া খাওয়ান আমাকে?
গাড়িতে ঘুরিয়ে নিয়ে আসুন একটুখানি। এটা কোনো কথা হলো? কিন্তু ড্রাইভার সেটা বলছে যে এটা প্রায়শই হয়ে থাকে, ওই রাস্তা দিয়ে আমি আপনাকে নিয়ে যাব না। এটা নিয়ে গেলেই ওই ছোকরাগুলো ছন্নছাড়া ছোকরা, যাদের কোনো মানে রীতিনীতি নেই, কোনো জীবনে বাঁধা ধরা কোনো নিয়ম নেই, যাদের কোনো মানে কি বলবো তথাকথিত কোনো শিক্ষা দীক্ষা নেই, এই রকম টাইপের একটা মানে কিছু ছেলের দল। এই রকম বেকার ছোকরারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দেবে, তাদের চোঙা প্যান্ট। চোঙা প্যান্ট বলতে কি বাবা? চোঙা প্যান্ট বলতে এই যে জিনিসটা ওপরের দিকটা মোটা আর পায়ের দিকটা চুজ, দেখতে পাচ্ছ? এই যে ওপরের দিকটা মোটা আর পায়ের দিকটা চুজ, এই যে ভাবটা, ঠিক আছে? তো এই রকম যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে চোঙা প্যান্ট। এই চোঙা প্যান্ট, চোখা জুতো। জুতোটা কেমন বলতো? জুতোটা সামনের দিকটা সেই নাগরাই জুতোর মতো, এইরকম টাইপের জুতো, চোখা জুতো। রোখা মেজাজ, রুক্ষ মেজাজ আর ঠোকা কপাল, মানে তাদের ভাগ্য একেবারেই খারাপ, ভাগ্য খারাপ এইরকম ঠোকা কপাল মানে। তাহলে ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, হাওয়া খাওয়াতে বলবে। বেশ। কারা ওরা? চেনেন না ওদের? এটা কথক জিজ্ঞেস করছে, তিনি এই কথা মানে কবিতার কথক, তিনি বলছেন কারা ওরা। এবার এটা ড্রাইভার বলছে, ড্রাইভার বলছে চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। কি বলছে? নৈরাজ্য মানে যেখানে অস্বাভাবিকতা, সবকিছু এলোমেলো, কোনো ঠিকঠাক ভাবে কোনো রুলস ফলো করা হয় না, সেটা বলা হচ্ছে নৈরাজ্য। আর সেখানে একটা নেই রাজ্যের বাসিন্দা, মানে যে রাজ্যে, ধরো যে রাজ্যে রাজা নেই, সেখানে যেমন বিশৃঙ্খলা। সেখানকার যেমন বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়, একটা জায়গায় একটা রাজ্য আছে কিন্তু রাজা নেই, তাহলে কি হবে? কোনো শাসনকর্তা নেই, সে ভালো করে যে শাসন করবে, এই কাজ করতে হবে, সকালে এই কাজ করতে হবে সমস্ত দেশবাসীকে, বা অমুক একটা বিশেষ দিন আছে সেই দিনে রাজকার্য পরিচালনা করা হবে, কোনো কিছুর হিসেব নিকেশ নেওয়া হবে, তবে তো একটা স্ট্রাকচার ফলো করে সমস্ত জিনিসটা ভালো করে সুষ্ঠুভাবে পালন হবে। সেটা হচ্ছে না। সেটা না হওয়ার কারণে যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এই নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে, সবকিছু বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। ওদের কিছু নেই, হিতে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, ওদের কিছুই নেই। এই যে ছোকরাগুলোর কথা বলছে, ওদের নাকি কিচ্ছু নেই। কি নেই? ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই। তাহলে ওদের কাছে না আছে ভিটে মাটি, না আছে কোনো ভিত, মানে যে ভিত নড়ে যায় আমরা কথায় বলি, আর রীতি নেই, নীতি নেই, কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই, যেটা বলছিলাম। আইন কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, কোনো আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, কিছুই নেই। লীলতা, শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। ড্রাইভার কিন্তু আমাদের কথককে খুব মানে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছে যে এই সমস্ত ছেলেদের কি আছে আর কি নেই, তাদের কাছে কেন ঘেঁষা উচিত, কেন ঘেঁষা উচিত না, ইত্যাদি ব্যাপারে সমস্ত কিছু বলে যা বোঝা যাচ্ছে যে এই সমস্ত ছেলেরা হচ্ছে বখাটে ছেলে, যাদেরকে বলি আমরা বখাটে, উচ্ছন্নে যাওয়া ছেলে। এদের কাছে কিছুই নেই, না নিজেদের ভিটে বাড়ি আছে, না কোনো শিক্ষা দীক্ষা আছে, না কোনো রীতিনীতি আছে, না নিয়ম আছে, না কানুন আছে, না কিছুই নেই। এইরকম পাগল ছেলেদের দলেতে কি আপনি গিয়ে ঘেঁষবেন? ওরা সাহায্য চাইবে আর আপনি হাত বাড়িয়ে দেবেন? এইরকম জায়গায় আপনি যাবেন না, সে কথা বলা হচ্ছে। কেন নেই? এই কেন নেই এটা আবারও কিন্তু কথক জিজ্ঞেস, কেন নেইটা কেন? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই। একবার ভেবে দেখো, এই জিনিসটা কি খুব কষ্টের নয় ব্যাপারটা? একটুখানি ভালো করে ভাবো তো। আমরা তো কিছু ছেলেকে দেখে খুব সহজেই ছন্নছাড়া বলে দিতে পারি, খুব সহজেই বলতে পারি ওর কিছুই নেই, এই ফালতু একটা ছেলে, না ও কলেজে পড়েছে, না ওর কোনো চাকরি করছে, বেকার ঘুরে বেড়াচ্ছে,
না ও ট্রামে বাসে বসতে পারে, না ওর কোনো জায়গা আছে, না মেলায় যেতে পারে, মানে কোথাতেও ওর কোনো কাজের যোগ্যতা নেই। কিন্তু এখানটা একটু প্যাথেটিক, একটু ভেবে দেখার আছে বাবা। এটা কি যে অফিসে চাকরি নেই বা কলেজে সিট নেই মানে কি? কলেজের সিটগুলো হয়তো টাকা দিয়ে বুক করা আছে, টাকা দিয়ে বুক করা কলেজের সিট। তাহলে হতে পারে এই ছেলেগুলো খুব আহ, দরিদ্র বাড়ির ছেলে, যাদের কাছে টাকা পয়সা নেই, অত টাকা নেই যে তারা গিয়ে কলেজের সিট বুক করে তারা নিজেদেরকে ওখানে প্রতিষ্ঠা করবে। তারা হয়তো যেটুকু সরকারি স্কুলেতে পড়ার বা যতটুকু এগোনোর সেটুকু এগিয়েছে, কলেজ অবধি এগোতে পারছে না, তার কাছে সেটুকু সম্বল নেই যে সে এগোবে। অফিসে চাকরি নেই। অফিসে চাকরি নেই কেন? হতে পারে অফিসেও কাউকে ঘুষ দিতে হবে, কিংবা হতে পারে অফিস, কোনো কোনো অফিস স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে যে আচ্ছা তুমি একটা, তোমাকে দেখে তো ঠিকঠাক লাগছে না বাবা, তোমার বাবা কি করেন? ও বাবা, তোমার বাবা ট্রলি চালান, ভ্যান ঠেলেন, এইসব লোককে আমরা আমাদের অফিসে নিই। মানে এই রকম নিচু মানসিকতার লোকও কিন্তু আছে। আর সেই জন্যই কিন্তু অফিসে তাদের চাকরি নেই, কারখানাতে কাজ নেই, ট্রামে বাসে ওঠার মতো জায়গা নেই, সেই সমস্ত লোকদেরকে বেকার, বিশ্রী, কদাচিৎ, কুশ্রী বলে আমরা তাদেরকে গণ্য করি। তাই তাদেরকে আমরা ট্রামে বাসে আমাদের পাশে কোথাও জায়গা দিই না। তাদের তো দৈন্য দশা, তাদের ভিখারির মতো রুক্ষ শুষ্ক দশা। ওই যে প্রথমের গাছটাকে মনে করো, ওই গাছ যেমন ভাবে রুক্ষ শুষ্ক হয়েছিল, ঠিক যেন ছন্ন ছাড়া ছেলেগুলোও সেই রকম দশা। তাদের কোনো দিকেই কোনো রস নেই, অর্থাৎ কোনো মানুষের কাছ থেকে একটু যে স্নেহ ভালোবাসা পাবে কোথাও নেই। সমস্তটা সেইভাবেই বলা হয়েছে। হাসপাতালে বেড নেই, এই যে হাসপাতালে বেড নেই, এটা আমরা কত দেখি বলতো, কত সিনেমায় দেখি যে খুব সাধারণ বাড়ির মানুষদের জন্য হাসপাতালে বেড থাকে না। সাধারণ দরিদ্র লোকের জন্য হাসপাতালে বেড পর্যন্ত থাকে না। ঠিক তো? তাহলে সেই সমস্ত মানুষগুলোর তাদের ঘরও নেই, মানে বাড়িতে ঘর নেই। এই কথাটা দুরকম ভাবে হতে পারে। এক নম্বর হতে পারে যে যে ছেলেটা চেষ্টা করেছিল কলেজে একটা ভালো সিট পেতে, চেষ্টা করেছিল কলেজে হয়তো কোনো রকমে পড়েও নিয়েছে, চেষ্টা করেছিল একটা চাকরি পেতে, কিন্তু সে পায়নি। সে আজকে বেকার, সে বখাটে, সে রাস্তায় আড্ডা মারা এক ছেলে। তাই সেই ছেলেকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, বাড়ির বড়রা তাকে বাড়িতে কোনো আলাদা করে ঘর দেয়নি। যে তুমি তো নিজে কোনো চাকরি বাকরি করো না, হে বাপের হোটেলে বসে খাচ্ছ, তোমার আবার আলাদা ঘর কিসের? যাও তুমি গেস্ট রুমে গিয়ে ঘুমাও, কিংবা মানে ওই সবার সাথে ঘুমাও, কিংবা মেঝেতে ঘুমাও। এরকম মানে আলাদা করে তার যে ঘর, তার যে একটা স্পেস দরকার, সেই জিনিসটা তাকে দেওয়া হয় না। সেটা একটা হয়। আর একটা জিনিস হতে পারে যে বাড়িতে ঘর নেই বলতে, যে তাদের বাড়ি অর্থাৎ পরিবার তো আছে, সমাজ সংসার পরিবার যেটাকে বলি, বাবা মা ভাই বোন ইত্যাদি, তারা আছে, কিন্তু তাদের মাথা গোঁজার মতো ভালো ঠাঁই নেই, ভালো ঘর নেই। দুরকম ব্যাখ্যা হতে পারে। ঠিক আছে, পরেরটায় দেখি। খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই। খেলার জন্য তাদের মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই। নেতা নেই মানে কি? নেতা কি করে? নেতা, একজন নেতা মানে হচ্ছে জননেতা। ঠিক আছে, নেতা এটা হচ্ছে জননেতা। সেই জননেতা কি করে? সমস্ত মানুষকে মানুষকে পথ দেখায়, বা কোনো একটা কিছুর জন্য সাহায্য করে। ঠিক তো? আমরা তো অনেক সময় চাই যে কোনো নেতা যদি থাকে চেনা জানা, তাদের কাছে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে যাই, যে আমাদের পরিবারে এই সমস্যা হচ্ছে, বা আমাদের এলাকায় এই এই জলের সমস্যা আছে, বা যাই হোক কিছু কিছুর প্রবলেম আছে। তাহলে সেই জিনিসগুলোর জন্য আমরা নেতাদের কাছে যাই, গিয়ে তার একটা সুরাহা চেষ্টা করি। কিন্তু এদের কোনো জননেতা পর্যন্ত নেই। কে কে কি করবে? প্রেরণা জাগানোর প্রেম নেই। প্রেরণা জাগানোর প্রেম মানে
মানে ধরো নর্মালি প্রেম ভালোবাসা, ভালোবাসার মানুষ বা প্রেমের মানুষ যারা, তারা তারা কি করা উচিত, আমরা যাকে ভালোবাসি তাকে আরো বেশি প্রেরণা যোগানো উচিত, যে হ্যাঁ তোমার দ্বারা হবে, তুমি পারবে। আজকে এখানে এইটুকুতে হয়নি তো কি হয়েছে, পরবর্তী সময়ে তোমার জন্য ভালো কিছু আসছে, তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার দ্বারা হবে। সেই রকম প্রেরণা জাগানোর মতো মানুষ তাদের জীবনে নেই, তাদের প্রেমের মানুষও সেরকম নয়। ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, মানে কি, যখন এই যে কারোর সাথে ভালো মুখে কথা বলা যেটাকে বলি, সেই রকম করার মতো কারোর কারোর মনের দরদ নেই ওদের সাথে ভালো মুখে কথা বলবে। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা ক্ষরণের উদাহরণ নয়। বলছে ঘরে বাইরে, এখানটা একটু দেখবে, ঘরে বাইরে উদাহরণ যা আছে সেটা ক্ষুধাহরণের। ক্ষুধাহরণ মানে খাবার খাওয়া, মানে খিদেটাকে হরণ করে নেওয়া, মানে ভরপেট খাওয়া, খিদে হরণ এটাকে লিখছি তাহলে, খিদে মেটানো। ক্ষুধা ক্ষরণের উদাহরণ নয়, মানে ক্ষুধা ক্ষরণের বলতে যেমন বলা হয় না যে কোনো ভালো কিছুর আর কি, মানে যেমন অমৃত ক্ষরণ যেটাকে বলি, সেরকম সুধা ক্ষরণ মানে খরিত হয়ে যে পড়া, মানে ভালো কিছুর নির্যাস বের করা, সেটা কিন্তু নয়। ভালো কিছুর নির্যাস বের করার নয়। তা সুধা হরণের মানে ওই যে অমৃত হরণ, অমৃত বা ভালো কিছু যেটা বললাম, অমৃত হরণের এবং ক্ষুধা ভরণের, খিদে মেটানোর। ও খিদে মেটানো নয়, সরি, ক্ষুধা ভরণ মানে হচ্ছে ভরণ পোষণ, যে অর্থে বলা হচ্ছে খিদের, খিদে যেটা আর কি আমাদের চাহিদা, চাহিদা পূরণের সেই হিসেবে বলা হচ্ছে, চাহিদা পূরণের। শুধু নিজের দিকে ঝোল টানা, কেবলমাত্র কি করা, নিজের দিকে ঝোল টানা, অর্থাৎ নিজের লাভের জন্য সমস্ত কিছু করা। তাহলে কি বলা হলো এখানে, যে যা কিছু আছে ভালো কিছু, সেইটুকু নির্যাস বের করা বা নিজের চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার সেইটুকুই বের করা, এটা নয়। আমাদের সমাজ কি করে, সব সময় নিজের কথা ভাবে, সব সময় স্বার্থপরতায় ভরে আছে সমস্ত সমাজ। সেই জন্য আমরা কি করি, নিজেদের এই অমৃত হরণ করি, অর্থাৎ যেটুকু আমাদের অমৃতের ন্যায় পাই সেটাকে আমরা হরণ করার চেষ্টা করি, করে নিজেদের পক্ষ ফুটে রাখি, অর্থাৎ নিজের সুবিধার জন্য, নিজের চাহিদা পূরণের জন্য যা কিছু দরকার আমরা সেটুকু করে থাকি। তো সেই রকমই বলা হচ্ছে যে এই রকমই উদাহরণ যেন আমরা তাদের পেয়ে থাকি। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক। একটা মধ্যবিত্ত বাড়ির এক চিলতে মানে একটুখানি, একটুখানি ছোট্ট টাইপের আর কি, সেই হিসেবে বলা হয় একটুখানি ফালতু একটা রক, যেখানে বসে আড্ডা দেওয়া হয়। রক বলতে বাইরের বসার জায়গা টাইপের একটা, যেখানে আড্ডা দেওয়া হয়। হুঁ, তাও দিয়েছে লোপাট করে। তার মানে বলছে যে কোনো একটা মধ্যবিত্ত বাড়ির এক চিলতে এক ফালি ছোট্ট মতো একটা রক ছিল, যেখানে বসে ওরা আড্ডা দিত, সেটাকেও তারা ভেঙে দিয়েছে, সেটাকেও লোপাট করে দিয়েছে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝে। তাই জন্য এখন আর তারা ওই রকে গিয়ে বসে আড্ডা দেয় না, এখন তারা দাঁড়িয়েছে সড়কের মাঝে, সড়কের মাঝখানে তারা এসে দাঁড়িয়েছে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। এখানে তিনটে কথা বলা হয়েছে, দেখো, অতীত বর্তমান এবং ভবিষ্যতের কথা। কোথা থেকে যে তারা এসছে, কি স্মৃতি নিয়ে তারা এসছে, তাদের যে কি ইতিহাস, সেই কথা কেউ মানে না। বর্তমান তারা যে কোথায় দাঁড়িয়ে আছে, কি হিসেবে তারা কাজ করছে,
এটাও কেউ জানে না। আর কোথায় চলেছে, মানে আগামী দিনে তারা কোথায় যাবে, কি করবে, সেটারও কোনো ভবিষ্যৎ নেই। তাহলে না আছে অতীত, না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ, কিছুই নেই তাদের। খেয়েছিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন জিভে ভিজে বারুদের স্তূপ। মানে কি বলা হচ্ছে, সেছিন ক্ষেত যেমন হয়, সেছিন ক্ষেত মানে রুক্ষ একটা, আবার সেই রুক্ষতা, রুক্ষ জমি, এখানে ফসল হবে না, তাই তো, ফসল ফলে না। যদি আমরা বলি যে সেচহীন ক্ষেত, সেচ দিতে পারবো না এমন একটা ক্ষেত, তো সেখানে কি ফসল ফলবে বাবা? ফসল তো ফলবে না। মণিহীন চোখ, চোখের মণি নেই, চোখে দেখতে পাবে? দৃষ্টিহীনতা। চোখহীন মুখ, মানে চোখটাই নেই এইরকম মুখ। তার মানে আমরা, আমাদের মুখ তো আছে কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে একটা বাধা পড়ছে, সেই কথা বলা হচ্ছে। সৌন্দর্যহীনতা বলতে পারি। একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। একটা বারুদ আছে, সেই বারুদ বা বম যেটা যাই বলি না কেন, সেটাকে ফাটতে গেলে কি করতে হয়? সেটাকে শুকনো রাখতে হয়। শুকনো, আমরা যখন কালী পুজোতে ছোটখাটো বোমাবাজি পটকাবাজি এইসব ফাটাই তো তো তখন যে কালী পুজো দেওয়ালিতে যে আমরা এই বম টম গুলো কিনে আনি ছোটখাটো, সেই আলু বম কি সব বলে, আরো সব বাজি পটকা কি সব বম টম হয়, সেগুলো যে আমরা কিনে আনি কি করি, আগে কিন্তু দুদিন আগে থেকে কিনে এনে মায়েরা বলে যে আগে রোদে দিয়ে আয় বাবা, ছাদে গিয়ে একদম ভালো করে শুকনো করে নে, তাহলে বমটা ভালো ফাটবে। সেরকম ভাবে আমরা ছাদে গরম করে নিই, কিন্তু সেটা যদি ভিজে যায়, ভিজে গেলে আর তো তাহলে সেই বারুদটা ফাটবে না। সেই জন্য বলা হচ্ছে যে ভিজে বারুদের স্তূপে পরিণত হয়েছে, মানে যে বারুদটা ফাটবে না এমন, স্ফুলিঙ্গটা ধরালেও সেটা তো ফাটবে না, সে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে সেটা ওখানেই নিভে যাবে। আমি বললুম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, এটা এবার কথক বলছেন, এই জায়গাটা পুরোটাই কথক বলছেন। কথক এবার বলছেন যে না, তুমি যাই বলো বাবা, ড্রাইভার বাবা, তোমার কথা শুনলাম, ভালো কথা, কিন্তু আমি কিন্তু ওদিক দিয়েই যাব। ঠিক আছে, ওদিক দিয়েই যাব। কাছাকাছি যেই কাছাকাছি গেলাম, মুখ বাড়ালাম, মুখ বাড়িয়ে এবার জিজ্ঞেস করতে লাগলাম, কি তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? ওই ছেলেগুলোর তো যখন তখন দাঁড় করিয়ে বলে যে লিফট চাই, লিফট চাই। এইমাত্র তো সে ড্রাইভারের কাছ থেকে শুনেছে কথক, এই জন্য কথক বলছে তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই। আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। এটা কারা বলছে? এই যে এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু ওই ছন্ন ছাড়া ছোকরাদের কথা। ছন্ন ছাড়া ছেলেরা বলছে, ঠিক আছে, যে আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, অনেকক্ষণ ধরে তো আমরা ট্যাক্সি খুঁজছিলাম, আরে এই তো ট্যাক্সি পেয়ে গেছি, ট্যাক্সি পেয়ে গেছি, লে হালুয়া। মানে আমরা যেমন আর কি কথায় কথায় আর কি খুব একটা ক্যাজুয়ালি বলে ফেলি লে হালুয়া, এরকম আর কি, যে এতক্ষণ ধরে খুঁজছি পাচ্ছি না, লে এই তো পেয়ে গেছি, এরকম। সোল্লাসে চিৎকার করে উঠলো ওরা। সোল্লাসে মানে উল্লাসে, উল্লাসে মানে কি, আনন্দে চিৎকার করে উঠলো তারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। চল পানসি বেলঘড়িয়া, এটা একটা প্রবাদ, ঠিক আছে। আমরা, দেখবে আমরা একটা প্রবাদ ব্যবহার করি যে চললো গৌড় বাতানল, একটা বলি না, চললো গৌড় বাতানল। এটাও যেমন একটা প্রবাদ, তেমনই চল পানসি বেলঘড়িয়া, এটাও একটা প্রবাদ, চল পানসি বেলঘড়িয়া। এটা কি প্রবাদ, প্রবাদ প্রবচন, মানে আমাদের কথায় কথায় এগুলো এসে থেকে গেছে, কোনো না কোনো সূত্রে এসেছিল, কিন্তু এটা আমরা ক্যাজুয়ালি ব্যবহার করি। চললো গৌড় বাতানল বলতে যখনই আমরা দেখি যে কোনো একটা লোক কোনো একটা জায়গার উদ্দেশ্যে চলছে, যাচ্ছে, তাকে বললাম চললো গৌড় বাতানল, অর্থাৎ যেমন ভাবে গৌরাঙ্গ অর্থাৎ নিমাই, যাদের চেনো নিশ্চয়ই, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা জানো নিশ্চয়ই,
তো সেই যে গৌর বা শ্রী চৈতন্য, তিনি যেমনভাবে বাচানল বা পুরীর উদ্দেশ্যে গমন করেছিলেন, ঠিক সেই রকমই যেন কেউ কোনো দিকে গমন করলো, সেটাকে আমরা কথায় এমনি মজা করে বলি যে চললো গৌর বাতানল। সেরকমই চল পানসি বেলঘড়িয়া, বেলঘড়িয়া একটা জায়গার নাম জানো, দমদম বেলঘড়িয়া। তো এই বেলঘড়িয়া এলাকায় আগেকার মানে ছেলে ছোকরারা তারা হচ্ছে বাইজি নাচ দেখতে যেত। আর কিসে করে? পানসি মানে ছোট যে তড়ি, পানসি মানে পানসি ইকুয়াল টু ছোট তড়ি, ছোট নৌকা যেগুলো তড়ি বা নৌকায় করে বা তড়ি করে তারা যেত বাইজি নাচ দেখতে। তো এবার যখনই এই সমস্ত ছেলে ছোকরারা, এদের মুখে তো এইরকমই কথা আসবে, সেই হিসেবে বলা হয়েছে চল পানসি বেলঘড়িয়া। মানে সবাই দেখে কিন্তু প্রথমের দিকটা দেখো, এটা একটা কুৎসিত ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তারা কি আর ওই ট্যাক্সিতে উঠেছে বেলঘড়িয়া যাবে বলে? সেটা কিন্তু না, এটা একটা প্রবাদ। ওই যে বললাম, এটা মজা করে বলা হচ্ছে যে চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। তাহলে কথকের ট্যাক্সিতে কটা ছোকরা উঠেছিল? তিনটে ছোকরা উঠেছিল। কোয়েশ্চেন, ঠিক আছে? বললুম কদ্দূর যাবে? এবার কথক জিজ্ঞেস করছে যে তোমরা কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। বলছে যে এই কতদূর যাবো? এই যে কাছেই যাবো, একটুখানি সামনেই, ওই যে দূরে কাছাকাছি, মানে যত দূর আর কি চোখ যায় তার মধ্যেই, ওই যে দেখতে পাচ্ছেন না ভিড় জমেছে ওখানে, ওখানেই আমরা যাব। ওখানে সিনেমা নেই, জলসা নেই, কিছু নেই, তাহলে ওরা যাচ্ছে কেন? সেই জন্য এবার ভাবছে। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। তাহলে কি একটা নিরীহ লোককে গাড়িতে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে লোকটাকে ফেলে সেই গাড়ি পালিয়ে গেছে। এবার আমরা সেই লোকটার সাহায্য করার জন্য দলের কয়েকজন লোক মিলে আমরা খালি একটা ট্যাক্সি খুঁজছি যাতে লোকটাকে নিয়ে যেতে পারি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখারি। তাহলে কথক জিজ্ঞেস করছেন, কথক জিজ্ঞেস করছেন, আবারও কথক জিজ্ঞেস করছেন, আর এখানে ওই ছোকরাগুলো উত্তর দিচ্ছে। ছোকরাগুলো উত্তর দিচ্ছে কি? যে একটা বেওয়ারিশ ভিখিরি। ঠিক আছে? রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, মানে এমন ভাবে তাকে ধাক্কাটা দিয়েছে, তার রক্ত মাংস যেন একটা দলা পাকা অবস্থা হয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই, সবার জন্য ফুটপাত আছে তো মাথার ওপর ছাদ নেই। এটা কার কথা বলা হচ্ছে? এটা কিন্তু ভিখিরিটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? এটা ভিখারির কথা বলা, এটা কিন্তু ছেলে ছোকরাদের কথা নয়। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। তার মানে কি? ভিক্ষার পাত্র যদি থাকে আর তার মধ্যে যদি ফুটো থাকে, তাহলে তো যে যা চাল ডাল যা দেবে সেখান দিয়ে খসে খসে পড়ে যাবে, তাই না? তাহলে এমনই মানে তার অসহায় অবস্থা, এটাকে বর্ণনা করার জন্য হয় অবস্থার বর্ণনা। ঠিক আছে? তো অসহায় অবস্থার বর্ণনাটা বলা হয়েছে যে তার কাছে একটা ভিক্ষার পাত্র তো রয়েছে, কিন্তু সেটা যেন ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। পাঁজা কোলা মনে এইরকম ভাবে, এরকম ভাবে আমরা যেমন তুলে নিই, সেরকম ভাবে পাঁজা কোলা করে তুলে নিল। চেঁচিয়ে উঠলো সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। চিৎকার করে উঠেছে তারা। যে প্রথমে ভেবেছিল প্রাণ আছে কি নেই, এতক্ষণ পর ট্যাক্সি পেয়েছি, ঠিক আছে, ওকে সবাই মিলে তুলে ট্যাক্সির ওপর উঠালো, বলছে প্রাণ আছে, এখনো প্রাণ আছে। মানে তারা এবার একটু আনন্দে আর কি ঝংকার দিয়ে উঠলো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার প্রাণ আছে, তাকে বাঁচানো যায়। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। দেখো এই যে তথাকথিত ভদ্র সমাজ, তথাকথিত ভদ্র কি করছে? বলছে যে আমার ভব্যতা মানে আমার ভদ্রতা আর আমার শালীনতা, যে সমস্ত আমার শালীন যে মনোভাবটা, সেটা বাঁচাতে গিয়ে ওই রক্তের দাগটা আমার গায়ে লেগে যাবে। ও একটা ভিখিরি, ওর কোনো ছল চাতুর কিছু নেই, এই মানে কোনো ইয়ে নেই, কোনো জাত নেই, কোনো কিছু নেই, আর ওর ওই রক্তের দাগ আমার গায়ে লেগে যাবে, ইস ইস। আমি সেই জন্যে গাড়ি থেকে নেমে পড়লাম। তার মানে কি হচ্ছে, এতক্ষণ ধরে যে লোকটাকে ড্রাইভার সতর্কবাণী দিচ্ছিল যে ওই রকম ফালতু ছেলে ছোকরাদের ওখান দিয়ে যাবেন না, আপনি ভদ্রলোক, চলুন অন্য রাস্তা দিয়ে ট্যাক্সি নিয়ে যাই, এই লোক
ভাবলো যে ঠিক আছে গিয়েই দেখি ওই ছেলে ছোকরাদের ওখান দিয়ে। তাহলে সেই ছেলে ছোকরারা যারা বাজে বদমাশ খারাপ, তারা একটা অসহায় মানুষকে তুলে নিয়ে তার সেবা শুশ্রূষার জন্য যাচ্ছে। এই লোক তথাকথিত ভদ্রলোক জানি তিনি কিন্তু সেখান থেকে নেমে পড়ছে। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচ্ছে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। কি বলছে যে এই যে আমাদের ইটে কাঠে পিচে পাথরে হেনা তেনা এইগুলো মানে কি, এগুলো সব রুক্ষ কর্কশ বস্তু, কর্কশ বস্তু। তো মানে এই সমস্ত জায়গায় যদি কোনো রকম কোনো আলোড়ন সৃষ্টি হয়, তার মধ্যে থেকে প্রথমত তো কিছু বেরোবে না, সেটা তো বস্তু একটা জড় বস্তু, কিন্তু যেন তার মধ্যে থেকে একটা ঝংকার একটা উচ্চারণ দেখতে পাচ্ছেন। কি বলছে তারা? প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এটা ভাবো তো, একটা ভূতের কোনো গল্প। ভাবো যে তুমি একটা কোনো মানে রাস্তা দিয়ে যাচ্ছ, আর তোমার চারপাশের দেওয়ালগুলো বা অন্য বাড়ির দেওয়াল বা যাই যাই হোক না কেন, কোনো হাম, সেই সমস্ত বস্তু, সেগুলোর থেকে যেন মনে হচ্ছে একটা ধ্বনি বেরিয়ে আসছে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। তার মানে কি, তোমার মাথার মধ্যে মনের মধ্যে ওই জিনিসটা ঘুরছে, ওটা মাথার মধ্যে ঘুরছে বলেই তোমার কানে যেন বাজছে যে আমার চারপাশের সবকিছু এগুলো একই কথা বলছে। ঠিক, যে প্রাণ থাকলে স্থান আছে, মান আছে। প্রাণ যদি থাকে তাহলে তার জন্য স্থানও আছে, তার জন্য মানও আছে। প্রাণ থাকলে তাকে আমরা এই পৃথিবীতে স্থান দিতে বাধ্য। তাই জন্য আমরা চেষ্টা করব তার প্রাণটাকে বাঁচাতে এবং তাকে আবার তার স্থানে ফিরিয়ে দিতে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। আমাদের অস্তিত্বের অধিকারটাকে বাঁচিয়ে রাখতে হবে। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। সেই যে গলির মোড়ের গাছটা মনে আছে, যে গাছটাকে দেখে আমরা প্রেত ছায়া বলেছিলাম, অর্থাৎ কথক ভেবেছিলেন যে একটা প্রেত ছায়ার মতো কিছু কোনো একটা গাছ। এই রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম একটা কাজেতে, সেই তিনিই বলছেন যে এই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে, মানে শুকনো বৈরাগ্য বলতে এই যে তার পাতা ঝরে যাওয়া, শুকনো পাতা পড়ে যাওয়া, এই রূপটাকে বলা হচ্ছে যে এই যে রূপটা ছিল, বৈরাগ্য বিদীর্ণ করে হাজার হাজার পাতা বেরিয়েছে, মর্মরিত হচ্ছে বাতাসে। মর্মরিত হচ্ছে বলতে যখন বাতাস বইছে তখন যে মর্মর মর্মর ধ্বনি হয়, ঠিক সেইটাকে বলা হচ্ছে যে বাতাস বইলে, বাতাসে, বাতাস বইলে বা বাতাসে পাতার যে মর্মর, ঠিক আছে, বাতাসে পাতার যে মর্মর ধ্বনিটা অনুরণিত হয়, ঠিক যেন সেই কথাটা বলা হচ্ছে যে মর্মর করছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। বলছে যে দেখতে দেখতে কি করেছে, উথলে উঠছে ফুল, যেন ফুলেতে ফুলেতে ভরে গেছে, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, সমস্ত সুগন্ধ সে ভরে দিয়েছে। উড়ে এসেছে রং বেরঙের পাখি, এই যে রং বেরঙের পাখিরা দেখো, বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের পাখি উড়ে এসেছে, আর শুরু করে দিয়েছে কলকণ্ঠের কাকলি, মানে তাদের কলরব, তাদের কলরবের যে কাকলি, ওই যে পাখিদের যে কিচিরমিচির ডাক, সেটাকে আমরা কাকলি বলি। তো তাদের এই কলকণ্ঠের কাকলি তারা যেন দিয়েছে। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যে কোনো শ্যামল আত্মীয়তা, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যু। কি বলছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যু। মানে আমরা এবারে ওটা তো গাছের কথা প্রথমত বলা হয়েছে যে সে তার শ্যামল প্রতিভা দিয়ে সমস্ত যেন ধরে রেখেছে। অবিশ্বাস্য চোখে দেখলাম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের
আয়োজন, মানে অবিশ্বাস্যভাবে চেয়ে দেখলাম। এখানটা দেখবে এই কথাটার মাধ্যমে, এখানটার মাধ্যমে এই গাছের সাথে, গাছের রূপের সাথে তারা এদের বাস্তবিক বর্ণনা করে, তাই না? তাহলে এই যে তার অবিশ্বাস্য মাধুর্যের মধ্যে তিনি যে একটা তোর একটা রূপ বর্ণনা করছে, কি বলছে, কঠোর প্রচ্ছন্ন, যা যা কিছু বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি কঠোর কঠিন, অর্থাৎ যে সমস্ত ছেলেদেরকে দেখে আমরা র‍্যাঙাটে, রংবাজ, বিশ্রী, নোংরা ছেলে বলে চিনি, সেই সমস্ত ছেলেদের মধ্যেও যে মানবিকতা আছে, তারা যে মানুষের পাশে দাঁড়াতে পারে, আমরা পারি না। আমরা তথাকথিত ভদ্র মানুষ, আমাদের মান সম্মান আছে, আমাদের টাকা আছে, কিন্তু যদি দেখতে পাই যে অসহায় একটা লোক রাস্তায় পড়ে আছে, আমরা তার পাশ দিয়ে চলে যাবো, তবু তাকে সাহায্যের হাত বাড়াবো না। আর যারা তথাকথিত খারাপ ছেলে, যারা বেকার যুবক, তারা যারা রকে বসে আড্ডা মারে, তাদের মধ্যে নানান রকম কথা হয়, তারাই ওই মানুষটার সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক যেমন ভাবে বাইরে থেকে একটা গাছকে দেখে রুক্ষ শুষ্ক মনে হয়, যেমন বসন্তকালে সমস্ত গাছ সব পাতা ঝরিয়ে দেয়, শীতকালে পাতা ঝরিয়ে দেয়, আর বসন্ত যখন শুরু হয় তখন আস্তে আস্তে করে একটু একটু করে তার পাতাগুলো প্রস্ফুটিত হতে থাকে, আস্তে আস্তে ফুল ফল সমস্ত কিছু আসে। ঠিক সেই রকমই যেন এই সমস্ত ছেলেদের মধ্যেও আমরা দেখতে পেলাম তাদের হৃদয় কুসুমতা, অর্থাৎ হৃদয়ের মধ্যে যে কোমলতাটা, সেটা। আর প্রাণ আছে, এই প্রাণ আছে মানে কি, এখানে শুধুমাত্র সেই ভিখিরিটার প্রাণ আছে সেটার কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যে তাদের এই যে হৃৎপিণ্ড, এই যে আমাদের যে প্রাণ, যে স্পন্দনের মধ্যে যে প্রাণটা লুকিয়ে থাকে, শুধু সেটা নয়, তাদের মধ্যে প্রাণবন্ততা আছে, উচ্ছলতা আছে, তারা মানুষকে আপন করে আনন্দে থাকতে পারে, সেই কথাটাই এখানে বলা হলো। তো এই বলেই আমাদের এখানে এই যে ক্ষয়হীন আশা বলা হয়েছে, শেষটা একটু বলে দিই, যেখানে কোনো আশা কিন্তু ক্ষয় হয় না, সেই ছেলেদের মধ্যে, সেই ছেলেদের মধ্যে আশার বীজ, তাদের মধ্যে আশার বীজ থাকে, মৃত্যু এক মর। আচ্ছা, এবার দেখা যাক কিছু কোয়েশ্চেন। কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন? এই রে, মিনিয়ন তো ভুলে গেছে, ভাবছে যে কবি গাছে দেখেছিলেন, এত বড় কবিতা পড়তে পড়তে আমি তো ভুলেই গেলাম। এখানে তিনি গাছটিকে দেখেছিলেন প্রথমে গাছটিকে লতা পাতাহীন, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ একটি গাছের প্রেত ছায়া রূপে দেখেছিলেন। ঠিক, পরেরটায় যাই। ড্রাইভার বললে ওদিকে যাবেন না, ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? ওদিকে কয়েকটা ছন্নছাড়া বেকার ছেলে রাস্তার মোড়ে আড্ডা মারছিল, ওদিক দিয়ে গেলে ওরা হাওয়া খাওয়ার জন্য কবির ট্যাক্সি থামিয়ে লিফট চাইবে, এই কারণেই ড্রাইভার ওদিক দিয়ে যেতে চাইছিল না। কে সে লোক? লোকটির পরিচয় দাও। লোকটি একটি অসহায় বেওয়ারিশ ভিখিরি। আচ্ছা, বেওয়ারিশ মানে কি এটা তখন বলতে ভুলে গেছি, যার কোনো উত্তরাধিকার নেই, অর্থাৎ কোনো ছেলে মেয়ে মানে সমাজ সংসার বলে কিছু নেই, ঠিক আছে, সে একা একলা, সেই হিসেবে চেঁচিয়ে উঠলো সমস্বরে। কি বলে তারা চেঁচিয়ে উঠলো? প্রাণ আছে, এখনো প্রাণ আছে, তারা সমস্বরে চেঁচিয়ে উঠেছে। তাই আমরা মেন জিনিস পেয়েছি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া, একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেত ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। তাহলে এই যে বলছি যে গাছের প্রেত ছায়া কেন বলা হয়েছে, সেটা এবার আমাদেরকে বোঝাতে হবে। কবির যাত্রাপথে গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে, বেশ, কবি যখন যাচ্ছেন, কবি বা কথক যাই বলি, কবি যাত্রাপথে একটা গাছ দাঁড়িয়ে, গাছটিকে দেখে পর মুহূর্তেই কবির মনে হয় একটা গাছ নয়, গাছের যেন একটা প্রেত ছায়া,
আসলে গাছটা একেবারেই শুকনো, এলোমেলো, নিরাশ্রয়, কয়েকটা সরু সরু ডালপালা শুকনো কাঠির মতো শূন্যের দিকে ওপরে উঠে গেছে, কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই। ডালগুলিতে একটাও পাতা নেই, ছাল বাকলও নেই। গাছটিতে সামান্যতম রসের সন্ধানও পাননি কবি গাছটির মধ্যে। তাই গাছটিকে গাছ বলেও পরের মুহূর্তেই কবির মনে হয়েছে ওটা গাছের প্রেত ছায়া, মানে গাছের যে যে অবস্থাটা সেটা। কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। যখন কবি জিজ্ঞেস করছেন বা কথক জিজ্ঞেস করছেন যে কারা ওরা, তখন ওই ড্রাইভার কি পরিচয় দিয়েছিল? ওরা নেই রাজ্যের বাসিন্দা। নেই রাজ্যের, এটা একসাথে, রাজ্যের বাসিন্দা কিছু বেকার যুবক। ওদের জীবন অনেকগুলো নেই দিয়ে করা। ওদের ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, আইন কানুন নেই, ভদ্রতা শ্লীলতা শালীনতা নেই। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে শয্যা নেই, বাড়িতে ঘর নেই, খেলার জন্য মাঠ নেই, অনুসরণ করবার মতো নেতা নেই, প্রেরণা দেবার মতো প্রেমও নেই। কেউ তাদের ভালোবাসে না, তবে আর্ত মানুষের জন্য ওদের বুকে সহমর্মিতা আছে, ভালোবাসা আছে। ওদেরকে কেউ ভালোবাসুক বা না বাসুক, ওদের কিন্তু অন্যের জন্য সহমর্মিতা ভালোবাসা আছে। অসহায় মানুষের দুঃখের দিনে ওরা তাদের পাশে দাঁড়ায়। বেশ বেশ ঠিক আছে। তাহলে প্রথম যে কবিতাটা আমাদের গল্পের মতো বিশাল এক কবিতা, কিন্তু হ্যাঁ গল্পের মতোই যেন কাহিনীটা এগিয়েছে, কবিতার মতো যে বিশেষ কোনো ভাব বস্তু বোঝানো হয়েছে সেরকম ভাবে ছোট্ট জিনিসকে আমরা বড় করে পড়ছি সেরকম কিন্তু না। প্রত্যেকটা লাইন লাইন আমরা পড়ে পড়ে গেলাম, তার মধ্যে দিয়ে আমরা কাহিনীটাকে জানলাম যে আসলে ভদ্র মানুষ কেমন হয়, আর যাদেরকে আমরা তথাকথিত অভদ্র বেকার ভণ্ড ছেলে বলে দেখি, তাদের মানসিকতা কেমন হয়। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পত্র লিখন, অর্থাৎ কিভাবে আমরা পত্র লিখবো সেটা আমরা শিখব। দেখি তোমাদের বইয়েরই এই নমুনা দেওয়া আছে, একটি দৈনিক পত্রিকার মাধ্যমে বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ, মানে বসতবাটি সংরক্ষণ মানে তার বাসভূমি যেটা, যেখানে তিনি থাকতেন, বাসভূমিটা সংরক্ষণের দরকার আছে, এটা জানিয়ে সম্পাদককে একটা পত্র লিখতে। কোনো কোনো জায়গায় হয় যে যারা আমরা হয়তো ধরো শরৎচন্দ্রের বাড়ির কাছে কারো বাড়ি, কারো হয়তো বীরসিংহ গ্রামে বাড়ি, এরকম কোনো কোনো মানুষের বিভিন্ন জায়গায় মানে বিশিষ্ট কোনো বরেণ্য লেখকদের বাড়ি টাড়ি থাকে। সেই বাড়িগুলো আস্তে আস্তে থাকতে থাকতে তাদের উত্তরাধিকাররা যখন অন্য জায়গায় চলে যায়, সেটা যেন নষ্ট হয়ে যায়, তাহলে সেটার সম্বন্ধে জানিয়ে যে হ্যাঁ এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটা একটা অমূল্য সম্পদ আমাদের বাংলার, সেই জন্য জানিয়ে একটা চিঠি লেখা হচ্ছে। তাহলে প্রথমে বাঁ দিকে আমরা কি লিখতে শুরু করব? এই বাঁ দিকে একটা ঠিকানা লিখব। এই পোর্শনটা দেখো, এখানে সম্পাদক সমীপেশু, দৈনিক ভোরের বার্তা, যে পত্রিকায় আমরা লিখছি সেই পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে এখানে লিখলাম। এবার তার ঠিকানাটা লিখতে হবে, এটা পত্রিকার নাম, পত্রিকার নাম লিখব, তারপরে তার ঠিকানা লিখব। ঠিকানাটা লিখে দিলাম যে এই বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭,৭,৭,০০। এবার এখানে লিখব বিষয়, কি বিষয়? বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ। যে বিষয়ে আমরা লিখব সেই বিষয়টাকেই আমরা ছোট করে লিখে দেবো যে বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ। এবার কিভাবে শুরু করব? সবিনয় নিবেদন, বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক সতীনাথ ভাদুরীর আবাসগৃহটি বিহারের পূর্ণিয়া জেলায় অনাদরে অবহেলায় ভগ্ন দশাপ্রাপ্ত। তাহলে এই জায়গাটা আমি একটুখানি দাগ দিচ্ছি, যেহেতু তোমাদেরকে পরে মুখস্থ করতে হবে কোথায় কিভাবে ভগ্নদশাপ্রাপ্ত। তোমরা এটা নিজের মতো করে অন্য কোনো লেখকের নাম দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সতীনাথ ভাদুরী বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নক্ষত্র হিসেবে স্বীকৃত। তার জাগরী এবং ঢোড়াই চরিত মানুষ উপন্যাস অত্যুজ্জ্বল কথা সাহিত্য রূপে মর্যাদা পেয়েছে। বহু পুরস্কারে সম্মানিত এই বিরল ব্যক্তিত্বের অধিকারী লেখক বাংলা ভাষা ও সাহিত্যের গর্ব। তার বসতবাটির এহেন দুরবস্থা দেখে অত্যন্ত বেদনা অনুভব করেছি। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, অবিলম্বে ওই আবাসগৃহটি সরকারি উদ্যোগে মেরামত করে, এই জিনিসটা অবশ্যই লিখতে হবে, সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। বাড়ির ফটকে একটি প্রাসঙ্গিক ফলক স্থাপনও প্রয়োজন।
বাড়ির ফটকে বলতে বাইরের যে দরজা হয়, বাইরের যে সব থেকে বাইরে একদম যে বাইরের যে বড় যে দরজাটা থাকে সেখানে বলা হচ্ছে ফটকে একটা প্রাসঙ্গিক ফলক স্থাপন, মানে তার নাম দিয়ে কিছু একটা ফলক আর কি একটা তৈরি করতে হবে। সতীনাথ ভাদুড়ীর মতো মহান সাহিত্যিকের স্মৃতি বিজড়িত বসতবাটিটিকে ঐতিহ্যশালী ভবন হিসেবে ঘোষণা করাও জরুরি। আশা করি আমার এই পত্রটি প্রকাশ করিতে বাধিত করি, প্রকাশ করে বাধিত করব। এবার এদিকে আবার লিখছে কি, কোথা থেকে চিঠিটা লিখছে সেটা লিখে দিই। 19 সূর্য দত্ত লেন, কলকাতা 7,06,000, 12ই জানুয়ারি 2015। যখন লিখেছে তখনের কথা লেখা আছে। তোমরা অবশ্যই এই ডেটটাকে নিজেদের মতো করে, এখন যেহেতু 2025 সেই হিসেবে একটা ডেট দেবে, নিজের মতো করে যে কোনো ডেট দেবে, কিন্তু প্রাসঙ্গিক যে আমি এখন লিখছি অর্থাৎ আজকের ডেটে লিখছি, মানে যেদিন হয়তো তোমার পরীক্ষা হচ্ছে পরীক্ষার দিনে তুমি চিঠিটা লিখবে সেই ডেটেতে লিখে দেবে, ঠিক আছে। নমস্কারান্তে রাকা হালদার, যে লিখেছে তার নাম নমস্কারান্তে। পরে নমুনাপত্র 2 একটা দেখি। জীর্ণ সেতু সংস্কারের বিষয়ে তুলে ধরে দৈনিক পত্রের পত্রিকা সম্পাদককে, আবারও সম্পাদক সমীপেশু সমাচার সারাদিন, এখানে অন্য একটা পত্রিকার নাম লেখা হলো সমাচার সারাদিন, 21 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7,00,000। কোনো একটা এরকম ঠিকানা তোমরা দেবে। তবে এক্ষেত্রেও বলে রাখি যে অ্যাপ্রোপ্রিয়েট কোনো জায়গার যে তোমাকে ওই জায়গার ওই ঠিকানাটাই দিতে হবে এমন না, তোমরা কলকাতার যে কোনো একটা ঠিকানা দিয়ে দেবে, মানে স্ট্রাকচারটাকে ঠিকঠাকভাবে ফলো করবে, ঠিক আছে। স্ট্রাকচার যদি ঠিকঠাক ফলো হয় তাহলে কিন্তু কোনো রকম নম্বর কাটা হবে না। কিন্তু তোমরা যদি এই লেখাটাকে এখন এই দিকে করে দাও, কিংবা এই লেখাটাকে এই যে এখানের যে স্ট্রাকচারটা এটাকে তোমরা যদি এই ডান দিকে করে দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। চিঠিতে কিন্তু পার্ট বাই পার্ট নম্বর পাওয়া যায়, ঠিক আছে। এই পার্টটা ঠিক লেখো, বাকি হয়তো মাঝখানে 2-4 লাইন একটুখানি গন্ডগোল হয়ে গেল, ঠিকঠাক ভাবে লিখতে পারলে না, আবার পরের স্ট্রাকচারটা ঠিক রেখেছো। যে আশা করিটা যে পরের প্যারাতে হচ্ছে, দেখো এখান থেকে একটা অন্য প্যারা হয়ে যাচ্ছে, সিঙ্গেল লাইনে এটা ব্যাখ্যা করা হচ্ছে। পরে এদিকে অন্য ঠিকানাটা এই এই জায়গাতেই তোমাকে ঠিকানাটা লিখতে হবে, ঠিক আছে। এইভাবে স্ট্রাকচার ফলো করবে তাহলেই কিন্তু নম্বরও ঠিকঠাক পাবে, আর একদমই ভুল হবে না। তাহলে জীর্ণ সেতু সংস্কার, এটার বিষয় এটা। সবিনয় নিবেদন, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহর সংলগ্ন আত্রেয়ী নদীতে 1971 সাল নাগাদ একটি সেতু নির্মিত হয়েছিল। তারপর বহুদিন এই গৌণ সেতুটির কোনো প্রকৃত রক্ষণাবেক্ষণ হয়নি। বর্তমানে এই সেতুটির জরাজীর্ণ অবস্থা। এই সেতু দিয়ে গ্রামান্তরে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী বোঝাই গাড়ি যাতায়াত করে। কয়েকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই সেতু নিয়মিত ব্যবহার করে। সেতুটির অবস্থা এতই বিপজ্জনক যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে, বহুল মানে প্রচুর অর্থে প্রচার হয় বেশি এরকম বিষয় সম্পর্কে অবহিত করতে চাইছি। তারা যদি অনুগ্রহ করে এ বিষয়ে সত্বর, মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে ভালো হয়। সেতুটির সংস্কার করা অবিলম্বে প্রয়োজন। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন। সেম জিনিস, বিষয়টির গুরুত্ব বিবেচনা করবেন, আমার পত্র প্রকাশ করবেন এবং আমাকে বাধিত করবেন। এই লাইনটা কিন্তু একদম ধ্রুব বাক্যের মতো মনে রেখে দেবে। এইটা প্রত্যেকটাতেই তোমাদেরকে এইভাবে লিখতে হবে। যেহেতু তুমি সম্পাদককে লিখছো তাহলে আমার বিষয় যে বিষয়ে লেখো না কেন, কোথাও সেতুর জন্য লেখো, কোথাও গ্রন্থাগারের জন্য লেখো, কোনো পুরনো বাড়ির সংস্করণ লেখো, বা কোনো জায়গায় হয়তো জলা জমি বা কিছু একটার জন্য প্রবলেম হচ্ছে সেটা লেখো, সব জায়গাতেই কিন্তু এই লাইনটা তোমাকে লিখতেই হবে। আমি এটা গ্রিন দিয়ে দিচ্ছি, এই লাইনটা তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। সুভাষপল্লী বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, আবারও একটা ডেটটা অবশ্যই নিজের মতো করে 2025-এর দেবে। নমস্কারান্তে বিনয় কুমার বারিক। বেশ, এবার দেখো এই রকমই দুটো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। সব সময় খালি ফাঁকিবাজি, যে ম্যাম পড়িয়ে যাবেন আর আমরা শুনে শুনে যাব, খালি তোমাদেরকে নিজেদেরকে হোমওয়ার্ক করতে হবে না। আমরা কি এমনি এমনি নিয়ে এসেছি এই ক্লাসগুলোকে? তো আমরা বক বক করেই যাব আর তোমাদেরকে কাজ দেব না? তোমাদের জন্য কাজ ঠিক এর মতো কিন্তু লিখে রাখবে খাতায় একদম।
ঠিক আছে? করবে তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগার উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। তাহলে তোমার এলাকায় কি লিখবে? তাহলে তোমার এলাকায় একটা গ্রন্থাগার রয়েছে, সেই গ্রন্থাগারটা ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে না। আমি কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি, সঠিক রূপে হচ্ছে না। এবার কেন হচ্ছে না? তুমি হয়তো এর মধ্যে বললে যে অনেক বই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরে যাচ্ছে, বই নষ্ট হয়ে যাচ্ছে, কেউ হয়তো ঠিকঠাক ভাবে দেখার নেই, সেই জন্য কি হচ্ছে অনেক সময় হয়তো চুরিচামারিও হয়ে যাচ্ছে, কিছু ভালো স্যাম্পল বুক হয়তো চুরি হয়ে যাচ্ছে, সেই রকম হতে পারে। এরকম বিভিন্ন কারণে হয়তো রক্ষণাবেক্ষণ হচ্ছে, সেই সমস্ত জানিয়ে তুমি একটা লিখবে সম্পাদক। ঠিক আছে? এরকম একটা আমি রাফ একটা আইডিয়া দিলাম। আর কি? হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, মানে ক্ষমার যোগ্য নয়, অমার্জনীয়, ক্ষমার যোগ্য নয়, এরকম একটা অপরাধ। সেই মর্মে সচেতনতা গড়ে তুলে একটা চিঠি লিখতে হবে যে আমাদের এলাকায় অমুক জায়গায় একটা হাসপাতাল স্থাপিত আছে, সেই হাসপাতালের সামনে গত 3 দিন ধরে লাগাতার মাইক বেজে চলেছে। সেই যে লাগাতার মাইকের ফলে বিভিন্ন রোগীদের অসুবিধা হচ্ছে, অনেক হার্টের পেশেন্ট আসছেন যাদের ওরকম কানের মধ্যে এত জোরে জোরে আওয়াজ যদি যায় তাদের হৃদস্পন্দনটা বাড়বে, তাদের নানা রকম সমস্যা হবে। এছাড়াও অন্যান্য রোগীদের ক্ষেত্রেও সবসময় শান্তি বজায় রেখে থাকতে বলা হয়, চারপাশের পরিবেশকে শান্ত থাকতে বলা হয়। সেখানে এত জোরে জোরে মাইক বাজানো প্রথমত আইনত তো এটা অপরাধ, তা সত্ত্বেও সেটা হচ্ছে, সেটার বিষয়ে আমি চাই যে আপনারা একটু পাঠ করুন। এইভাবে এটা লিখতে বইয়ে আরো তোমাদের হয়তো অনেকগুলো উদাহরণ এরকম দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে জিনিসগুলোকে আরো ভালো করে দেখতে পারো। যেমন নমুনা আমি দুটো দেখালাম, এরকম নমুনা আরো একটা আছে তোমাদের বইয়ে, তাহলে সেটাও একবার পড়ে নিতে পারো যে কি আছে। এবার হোমওয়ার্কের মধ্যেও আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি দুটো হোমওয়ার্ক দিয়েছি। যদি তোমরা নিজেরা, একেবারে নিজেরা কিন্তু বইয়ের ওই যে 3টে নমুনাপত্র দেওয়া আছে, সেই নমুনাপত্র থেকে একটু সাহায্য নাও। আমি বলছি না যে না দেখে ওরে বাবা আমাকে ম্যাম দিয়েছে মানে আমি তো দিগ্গজ, আমি তো পণ্ডিত, আমাকে একা একা লিখতে হবে, সেই জন্য আমি কি করব, আমি ওই পড়াগুলো একবার পড়বো, পড়ে বই টই বন্ধ করে দেবো, কোথায় কি ছিল না ছিল আমার মাথা থেকে অর্ধেক চলে গেছে, কিন্তু আমাকে যেহেতু হোমওয়ার্ক দিয়েছে আমাকে করতে হবে, আমি না দেখে করতে। পেন নাম ঠুকি বাবা, অত ধর্মপুত্র যুধিষ্ঠির তোমাকে হতে হবে না, তুমি একটুখানি সাহায্য নাও। বইটা খোলো, বইটা খুলে রাখো, খুলে যে 2 বা 3টে যে নমুনা দেওয়া আছে সেই নমুনা পত্রগুলো একটু দেখো, দেখে এই যে আমি একটু হিন্টস দিলাম বা এখানে যে আমি কথাটা বললাম যে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানোর সময় কি কি লিখতে পারি, ভিডিওটা আর একবার দেখে নাও, দেখে নিয়ে অন্তত পক্ষে সেখান থেকে কিছু নোটস তোমরা বানাতে থাকো যে হ্যাঁ আচ্ছা এই পয়েন্টগুলো থেকে আচ্ছা এইটা থেকে এরকম লেখা হয়েছে, তাহলে আমি এরকম একটা লাইন লিখতে। এইভাবে যদি দুটোকে ভালো করে লিখে উঠতে পারো তাহলে এই রকম আরো যে কটা বইয়ে দেওয়া আছে সব পারবে, পরীক্ষায় যাই আসুক সমস্তটা লিখে আসতে। ঠিক আছে? আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে পত্র লিখন অর্থাৎ আমরা কিভাবে একটা পত্র এইভাবে লিখতে পারি যেখানে সম্পাদককে আমাদের পত্র লিখতে হচ্ছে, যেটা আমি বললাম কি যে অফিসিয়াল লেটার, যেটা আমাদেরকে অফিসিয়ালি এই লেটারগুলো লিখতে হয়। আমরা এখন হয়তো আর মানে বাড়ির লোক বা হয়তো কোনো আত্মীয় স্বজন এদেরকে আর চিঠি লিখে জানাই না হ্যাঁ মামা আমি তো ভালোই আছি, তোমরা কি ভালো আছো, দাদু কি ভালো আছে, দিদা কি ভালো আছে, আমরা আর এখন সেরকম চিঠি লিখি না। কিন্তু চিঠিটা আমাদেরকে পড়তে হয়, সেই রকম চিঠিও পড়তে হয়, কিন্তু আমাদেরকে এই রকম চিঠি তো লিখতেই হয়। সমাজের সংসারের যা অসুবিধা সেই সমস্ত অসুবিধা নিয়ে কিন্তু আমাদেরকে চিঠি লিখতে হয়। ঠিক আছে? তো এই চিঠিগুলো অবশ্যই প্রয়োজনীয়, তোমাদের আগামী জীবনেও খুব দরকার হবে এই ধরনের চিঠি লেখা। তো এখন থেকে তোমরা প্র্যাকটিস করো। আশা করি বুঝতে পেরেছো। এদিকে থাকবে একটা ঠিকানা, অর্থাৎ যেখানে লিখছো সেখানকার ঠিকানা, মাঝখানে থাকবে বিষয়, তারপরে সবিনয় নিবেদন, এই একটা স্ট্রাকচার। আচ্ছা আমি একটু দাগ করে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই গোটা পার্টটা হয়ে যাবে আমার 4 নম্বর।
এই যে ছোট্ট পার্টটা এটা হবে 5 নম্বর, এই যে নিচে নমস্কারান্তে এটা হবে 6 নম্বর, আর এটারই সমান সমানে বাঁদিকে যেটা হবে এটা হবে 7 নম্বর। তাহলে 7টা পার্ট মনে থাকবে, 7টা পার্ট আমাদেরকে মনে রাখতে হবে। 7টা পার্ট আছে। 1 যেটা বাঁদিকের ঠিকানা মানে যেখানে লিখছি। 2 বিষয়টা কি আমার লেখার। 3 যার প্রতি লিখছি তার প্রতি একটু করুণা, একটু সদয় নিবেদন তো একটা মানে দিতে হবে সেটা 3। 4 নম্বর হচ্ছে পুরো স্ট্রাকচারটা যে আমরা কি লিখবো, ভেতরে কি সম্বন্ধে লিখছি সেটা। 5 নম্বর হচ্ছে যে এই যে লাস্ট লাইনটা, যে আশা করি এই বিষয়টা আপনি বিবেচনা করে দেখবেন, আমার পত্র আপনি ছাপাবেন ইত্যাদি মানে প্রকাশ করবেন, সেই হিসেবে লিখতে হবে 5। এবার কে লিখছো, নমস্কারান্তে বলে নিজের নাম, সেটা হচ্ছে 6। আর 7 নম্বর হচ্ছে নিজের ঠিকানা, কোথা থেকে তুমি লিখছো সেটা। ঠিক আছে, এই 7টা স্ট্রাকচার ফলো করে আমরা কিন্তু এই হোমওয়ার্কগুলোও করব। যদি এর মতো হোমওয়ার্ক না করেছো তাহলে কিন্তু পরের দিনে মার আছে একদম। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা যেটা পড়লাম সেটা হচ্ছে ছন্নছাড়া কবিতা পড়লাম, আর পড়লাম পত্র, এখানে আমরা বিভিন্ন সমস্যার বিষয়ে সম্পাদককে পত্র অবগত, পত্রিকার সম্পাদক সম্পাদককে পত্র কি করলাম। ঠিক আছে, তাহলে আশা করছি আজকের ক্লাসটা ভালোই লাগলো। আমি জানি না তোমাদের কেমন লাগছে আমাদের ক্লাস। আগের দিনের ওই দাঁড়াও আর পল্লী সমাজ, আজকের এই ছন্নছাড়া এবং পত্রলিখন, সব মিলিয়ে এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের সেটা জানাতে কিন্তু ভুলো না। আর তার সাথে সাথে আমাদের সাথে জুড়ে থাকো, প্র্যাকটিস করতে থাকো, মজা করে ক্লাস করতে থাকো। খুব ভালো লাগবে আগামী দিনের ক্লাসগুলো এইভাবে একটু আনন্দ করে মজা করে আমরা করতে থাকবো। তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা গাইজ।